বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পরবর্তী অংশ পাঠ করছি। কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎকার। আজ শনিবার 21শে শ্রাবণ, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টে বাজবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়ে ঠিকা গাড়ি করিয়া বাদুরবাগানের দিকে আসছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরে বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল থেকে বিদ্যাসাগরের দয়ার কথা শুনে আসছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে? আমার দেখাবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বললেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টের সময় নিয়ে আসতে বললেন। এইবার মাত্র জিজ্ঞাসা করলেন, কীরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বললেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতরে বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা, মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশি তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হয়ে আসিতেছেন। ভক্তেরা বলছেন, এইবার বাদুরবাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করতে করতে আসিয়াছেন। হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়ে আসছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেননি। তাড়াতাড়ি বলছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হলেন, বললেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়ালো। গৃহটি দোতলা, ইংরেজদের পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকে নিচের ঘর হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়ে উঠে উত্তরের একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আর একটা কামরা আছে। এই কয়েকটি কামরা বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ। দেয়ালের কাছে সারি সারি অনেকগুলো পুস্তক, অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলো সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিম দিক হয়ে বসেন। যাহারা দেখাশোনা করতে আসেন, তাহারা টেবিলের চতুর্দিকে বসেন। টেবিলের উপর লেখবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলো চিঠিপত্র বানানো হিসাবে পত্রের খাতা। 2-4খানা বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রয়েছে, দেখতে পাওয়া যায়। ওই কাঠের চেয়ারের ঠিক দক্ষিণ কামরাতে খাট বিছানা আছে। সেইখানে বিদ্যাসাগর শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলো চাপা রয়েছে, তাহাতে কি লেখা রইয়াছে? কোনো বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখবার কেউ নেই, আপনাকে দেখতে হবে। কেউ লিখিয়াছেন, আপনি খড় মাথায় চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোয়ারা ঠিক সময় পাইনি, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়েছে,
আপনার স্কুলে ফ্রিতে ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছে আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটা চাকরি করে দিতে হবে। তার স্কুলের প্রধান শিক্ষক লিখেছেন আমার ভগিনী বিধবা হয়েছে, তাহার সমস্ত ভার আমাকে নিতে হয়, এ বেতনে আমার চলে না। হয়তো কেউ বিলাত থেকে লিখেছেন আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠিয়ে আসন্ন বিপদ থেকে আমাকে রক্ষা করুন। কেউ বা লিখিয়াছেন অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন এসে আমাদের বিবাদ মিটিয়ে দেবেন। ঠাকুর গাড়ি থেকে অবতরণ করলেন, মাস্টার পথ দেখিয়ে বাটির মধ্যে নিয়ে গেলেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বললেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেওয়ার দরকার নেই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।